বাংলাদেশি পর্যটক শূন্য কলকাতা, ভেঙে পড়েছে কলকাতার অর্থনীতি। এটা একটা নিউজ এসেছে সময় টিভিতে, সময় নিউজ যেটা আছে সেটা পারলে দেখে নিন। এই যেখানে দেওয়া আছে বাংলাদেশি পর্যটক শূন্য কলকাতা, ভেঙে পড়েছে অর্থনীতি। এখানে যেটা বলা হয়েছে, পর্যটক শূন্য হয়ে পড়েছে ভারতের কলকাতা, ভেঙে পড়েছে শহরের একটি বড় অংশের অর্থনীতি। বাংলাদেশি পর্যটক নির্ভর ব্যবসা বাণিজ্য বন্ধ হওয়ার মুখে বাধ্য হয়ে অন্য ব্যবসার খোঁজ নিচ্ছে অনেকেই। এটা কিন্তু সম্প্রতি এই ঘটনা ঘটছে। যদি এরকম মানে আরো কয়েকদিন থাকে, তাহলে কিন্তু কলকাতার অর্থনীতি মোটামুটি ভেঙে যাবে, ভেঙে পড়বে। যারা এটা নিয়ে মানে মোটামুটি ধারণা নেয়, এই চিন্তা ভাবনা করে, তারা এটা বুঝবে। আর এটা হচ্ছে কেন্দ্রীয় গভর্নমেন্ট আর ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, দুটো কিন্তু দুটো পার্ট। কেন্দ্রীয় গভর্নমেন্ট এক সরকার, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট হচ্ছে আরেক সরকার। যদি একটি সরকার থাকতো তাহলে ভিন্ন রকম চিন্তা হতো। ওয়েস্ট বেঙ্গলের অর্থনীতি ভেঙে গেলেও কেন্দ্রীয় গভর্নমেন্টের সেটা অনেক কম লড়বে। এটা রাজনীতির কিছু বিষয় থাকে, সেগুলো আমরা কথা না বলি, শুধু এটুকু বলবো যে কেন্দ্রীয় গভর্নমেন্ট এটা যদি সূক্ষ্মভাবে চিন্তা করতো, তাহলে কোনো প্রোটেকশন নিয়ে বা বাংলাদেশে যে মানে জঙ্গিদের উত্থান হয়েছে, বাংলাদেশে যে মানে জেলখানায় যে জঙ্গি সন্ত্রাসীরা ছিল, যারা বেরিয়ে পড়েছে, তারা ভারতে চলে যাবে এই ভয়ে ভারত সরকার, এই কেন্দ্রীয় সরকার এই ভিসা প্রক্রিয়া জটিল করেছে, সহজে দিচ্ছে না। সীমিত পরিসরে মেডিকেল ভিসা দিচ্ছে, ট্যুরিস্ট ভিসা ফুললি বন্ধ। এ হচ্ছে বিষয়। যদি কেন্দ্রীয় গভর্নমেন্ট একটু যাচাই বাছাই করে যারা যাবে তাদের মানে একটু আরো নতুন, যেমন আমেরিকা চাইলে সবাই যেতে পারে না, তারা কিন্তু যাচাই বাছাই করে নেয়। এরকম যদি কোনো সিস্টেম করে যদি ইন্ডিয়া যদি আমাদের যাদের প্রয়োজন ভারতে যাওয়া, আমরা আমাদের প্রয়োজনে যারা যাচ্ছি, আমাদের ট্রিটমেন্ট করি বা এডুকেশন বলি বা অন্যান্য ক্ষেত্রে যারা আমরা যাচ্ছি, তাদের ক্ষেত্রে এই যে এগুলো মানে আমরা যারা নিয়মিত ওই জায়গায় আসা যাওয়া করি, পর্যটক হোক বা অন্যান্য কাজে হোক, তারা যাচ্ছি না কলকাতায়। মানে সোজা কথা, আমাদেরকে কেন্দ্র করে যে অর্থনীতি তৈরি হয়েছিল কলকাতায়, যেসব এরিয়াতে বিশেষ করে কিছু হাসপাতাল আছে, বড়বাজারের কিছু এরিয়া আছে, আর নিউ মার্কেট এরিয়াটা আছে, বিশেষ করে মার্কুইজ স্ট্রিট বা নিউ মার্কেট, যে আশেপাশে হোটেল আছে, খাবারের দোকান আছে, এই কেন্দ্র করে, অর্থাৎ বাংলাদেশি পর্যটকদের কেন্দ্র করে যে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছিল, সেগুলো এখন মানে বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। আর কয়েকদিন গেলে সম্ভবত বন্ধ হয়ে যাবে। এতে কেন্দ্রীয় গভর্নমেন্টের কিছুই আসা যায় না, কারণ যে কেন্দ্রীয় গভর্নমেন্ট আর এই গভর্নমেন্টের কিন্তু পার্থক্য আছে, অনেক পার্থক্য। এর হচ্ছে বিষয়। আর আমাদের দেশে যেহেতু মানে ব্যাপক আকারে জঙ্গি উত্থান হয়েছে, জঙ্গিদের মানে জেলখানা থেকে ছাড়া পেয়েছে, এটা তাদের তাদের যে কথা আর কি, যে যেহেতু এখানে জঙ্গি উত্থানের জঙ্গি ছাড়া পেয়েছে, বিভিন্ন জেলখানায় যারা শীর্ষ সন্ত্রাসী ছিল তারা নাই, এই কারণে ভারত ভয়ে আছে যে এরা ওখানে ঢুকে যায় কিনা, এটা হচ্ছে মূল বিষয়। এই কারণে কিন্তু ভিসা হচ্ছে না। ভিসা কবে হবে সেটাও কিন্তু বলা যাচ্ছে না। তবে আমাদের যেটা মানে আপডেট পাচ্ছি, হয়তোবা ট্রাম্প ক্ষমতায় যাওয়ার পর নতুন করে তারা কোনো কিছু চিন্তা করবে, হয়তোবা ট্রাম্প 20 তারিখ ক্ষমতায় যাবে, এরপরে হয়তোবা একটা পজিটিভ কিছু আসতে পারে বাংলাদেশ ভারতের মধ্যে, যে এই মানে ভিসা প্রক্রিয়াটার সহজীকরণের ক্ষেত্রে হয়তোবা শর্ত দিয়ে বা অন্য অন্য কিছু বিষয় এখানে টেনে এনে তারা হয়তোবা ভিসা একটা রেজাল্ট আসতে পারে। নিশ্চিত না, কিন্তু আগেও ভেবেছিলাম আসবে, হয়নি। কারণ প্রতিদিন কিন্তু আমাদের ভারতের সাথে যে মানে এক পা যদি উভয় দেশ আগায় সম্পর্ক উন্নয়নে, দুই পা পিছায়, এরকম কিন্তু হচ্ছে। বিভিন্ন কারণ হচ্ছে, সেগুলো আর আমি আনবো না এখানে। আমাদের চাওয়া হচ্ছে যে দুই দেশের মধ্যে যাচাই করে হোক, বিচার বিশ্লেষণ করে হোক, যেভাবে হোক আমাদের যেন ভিসা প্রক্রিয়াটা স্বাভাবিক করা হয়, এটা হচ্ছে বিষয়। কে যাবে কে না যাবে এটা তারা নিশ্চয়ই যাচাই বাছাই করে দিবে। যারা ভারত বিদ্বেষী তারা এটা নিশ্চয়ই বের করার কোনো সুযোগ পাবে, তাদেরকে তারা যাচাই বাছাই করেই না হয় সবকিছু করবে। আর যারা ভারত বিদ্বেষী, নিশ্চয়ই ভারত তারা যাবে না। আমরা যারা ভারত বিদ্বেষী না, আমরা যারা নিয়মিত ভারত যাতায়াত করছি, আমরা চিকিৎসার জন্য যাচ্ছি, ব্যবসায়িক কাজে যাচ্ছি, বা পর্যটনের জন্য যাচ্ছি, বা শিক্ষার ক্ষেত্রে যাচ্ছি, বা তৃতীয় কোনো দেশে যাওয়ার জন্য ডাবল এন্ট্রি ভিসা নিয়ে ভারত এম্বাসি ফেস করার জন্য যাচ্ছি, আমাদের জন্য এটা অন্তত খুলে দেওয়া উচিত। আমি যেটা ফিল করি, কলকাতার অর্থনীতি ভেঙে পড়েছে তার মানে পুরো ভারতের অর্থনীতি ভেঙে পড়েছে সেটাও না, কিন্তু কেন্দ্রীয় গভর্নমেন্ট চাইলে এটাকে তারা ফেরাতে পারে, এই অর্থনীতিটা বা এই রিলেটেড যে মানুষগুলো মানে ব্যবসায়িক ভাবে যুক্ত হয়েছে, বিশেষ করে
হোটেল রেস্তোরাঁ বা ওখানে খাবার দাবারের দোকান যা ছোট ছোট আছে, বা মানে ছোট ছোট প্রোডাক্ট বিক্রি হয়, নিত্য প্রয়োজনীয় দ্রব্য দ্রব্য যেগুলো বিক্রি হয়, সেই ক্ষেত্রে যারা মানে ব্যবসা প্রতিষ্ঠান শুরু করেছে আমাদেরকে কেন্দ্র করে, তাদের কিন্তু একটু ঝামেলা হচ্ছে। এই রিলেটেড কিন্তু আমি একটা ভিডিও দিয়েছিলাম যে বাংলাদেশ ভারতের মধ্যে সরাসরি যাতায়াত গাড়ি কিন্তু যাতায়াত প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছে, যে কোনো সময় বন্ধ হবে। আজকে একজনের সাথে কথা হলো, যে কোনো সময় এনি টাইম কিন্তু বন্ধ হয়ে যাবে, যে কোনো সময়, এটা মাথায় রাখবেন, যে কোনো সময় বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। এই বাসের মধ্যে গ্রিন লাইন চলে, রয়্যাল কোচ চলে, এই শ্যামলীর দুটো কোম্পানি আছে, শ্যামলী যাত্রী পরিবহন আর একটা হচ্ছে শ্যামলী এনআর ট্রাভেলসের, এই 4টা কোম্পানির বাস চলে। দুটো কোম্পানির বাস সম্ভবত দ্রুত বন্ধ, একটা যদিও বন্ধ আছে যাত্রী পরিবহন শ্যামলী, যেটা ওয়েস্ট বেঙ্গলের যে নাম্বারটা, ইন্ডিয়ার নাম্বার, গাড়ির নাম্বার, সেটা বন্ধ আছে। বাকি 3টার মধ্যে আরো একটা বন্ধ হয়ে যাবে, খুব দ্রুত আপডেট পাবেন। অনেক পত্রিকায় নিউজ আসবে, হয়তো বা তারা অ্যাডভান্স নিউজ দিতে না পারলে এইগুলো নিউজ দিতে পারবে। এই হচ্ছে অবস্থা। আর যে ডাইরেক্ট গাড়ি ছাড়াও যে খোলা যে গাড়িগুলো আছে, মানে ভেঙে ভেঙে যায়, বেনাপোল যায় বা দর্শন হয়ে যাবে, অন্যান্য পোর্ট দিয়ে যেগুলো যায়, সেগুলোর মধ্যেও কিন্তু আমাদের অন্তত 25 থেকে 30টা বাস প্রতিদিন যাতায়াত করতো, 25 থেকে 30টা বাস, সেখানে 5 থেকে 10টা বাস এখন যাতায়াত করছে। মানে এরকম হলে কয়েকদিন পর আরো কমে যাবে, কারণ জানুয়ারি মাসে ম্যাক্সিমাম লোকের ট্যুরিস্ট ভিসার মেয়াদ শেষ, যারা আগস্টের আগে অর্থাৎ জুলাই মাসে ভিসা পেয়েছিল, 6 মাসের ভিসা, তাদের কিন্তু এর মধ্যে অলরেডি শেষ হয়ে যাবে, কারণ যাত্রীও কমে যাবে। মেডিকেল ভিসা স্বল্প পরিসরে দিচ্ছে, মাঝখানে যাও একটু বাড়িয়েছিল, সেটা এখন মানে বহু লোকজন মিস হচ্ছে ভিসা। শুরুতে কিন্তু মিস হয়নি, এখন যদি 1000 আবেদন হয়, 300, 350, 400-র বেশি ভিসা হচ্ছে না। এটা দিয়ে তো আর চলবে না। যেমন ঢাকা দিল্লির বিমান কমে গিয়েছে, ঢাকা চেন্নাই বিমান কমে গিয়েছে। ইউএস বাংলা তো আমি সপ্তাহে 1 দিন না 2 দিন বোধহয় যাচ্ছে, আগে রেগুলার যেত। বাংলাদেশ বিমান সেরকম পাচ্ছি না, ইন্ডিগো যাচ্ছে রেগুলারই। এখানে ভাড়া কমেছে, যেখানে 22 থেকে 25 হাজার টাকা ভাড়া ছিল চেন্নাই পর্যন্ত, সেটা কমেছে। ঢাকা দিল্লির ভাড়াও আগের চেয়ে একটু কমেছে। মানে কলকাতায় বিমান কমেছে, সবকিছু কিন্তু কমছে। কেন কমছে? ভিসা পাচ্ছে না, লোকজন যেতে পারছে না, এই হচ্ছে মূল বিষয়। এখন এটা নিয়ে আসলে আর কথা বলে লাভ নাই। কলকাতার অর্থনীতি যেহেতু আমাদের কেন্দ্র করে অনেক কিছুই হয়, কলকাতার অনেক এলাকা, সব এলাকা বলবো না, অনেক এলাকা, এখানে যেহেতু অনেক কিছু এই খালি আছে, এই যে অনেক জায়গায় বলেছে যে দুপাশে রয়েছে 17টা ছোট বড় ব্যবসা প্রতিষ্ঠান, যাদের সবাই বাংলাদেশ পর্যটকদের উপর নির্ভরশীল, বিশেষ করে যারা এই কি বলে মানি এক্সচেঞ্জের সাথে যুক্ত। মানি এক্সচেঞ্জের সাথে যুক্ত অনেকের সঙ্গে আমার কথা হলো, একেবারেই ব্যবসার অবস্থা খারাপ। বিশেষ করে বর্ডারে যে মানি এক্সচেঞ্জ গুলো আছে, বেনাপুল হোক বা গেদে হোক বা এই চ্যাংরাবান্ধা হোক, এখানে কিন্তু খুবই বাজে অবস্থা। আমার অনেকের সঙ্গে কথা হলো, কারণ এই বর্ডারের ব্যবসাটাই হয় বাংলাদেশ থেকে যাত্রী পারাপারের উপরই মানি এক্সচেঞ্জ গুলো। কলকাতায় যদি অন্যান্য এলাকার কিছু লোক আসে, মানি এক্সচেঞ্জ কিছুটা হলেও সামাল দিতে পারে, 10 থেকে 20%, কিন্তু বর্ডার গুলো সেটাও পারছে না। এতে কিন্তু খুবই ঝামেলা হচ্ছে, খুবই প্রবলেম হচ্ছে। এই প্রবলেমগুলো সলভ হবে কবে আমরা জানি না। আমাদের দুই দেশের যারা হর্তাকর্তা আছে, তাদের এটা নিয়ে একটু ভাবা দরকার। বিশেষ করে যারা ট্রিটমেন্ট করতে যায়, তাদের জন্য এটা ভাবা দরকার। আর প্রতিবেশী দেশ 2 দিন আগের পরে ভিসা কিন্তু চালু হবেই, ভিসা চালু হবে, সবই চালু হবে, কিন্তু অনেক মানুষের পেশা হয়তো বা পরিবর্তন হয়ে যাবে। অনেক মানুষের এই রিলেটেড যে বিজনেস ছিল, তারা বড় লসে পড়ে অনেক কিছু একেবারে নিঃস্ব হয়ে যাবে, এরকম হতে পারে। অনেকেই চেঞ্জ করতে পারবে, কিন্তু অনেকেই আছে যাদের চেঞ্জ করার কোনো সুযোগ নেই, একেবারে নিঃস্ব হয়ে যাবে। তাদের ক্ষেত্রে কি হবে? এটা উভয় দেশের কর্তৃপক্ষের ভাবা উচিত।